হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনোরকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ট্রান্সলেশনে তোমরা অনেক বেশি দক্ষ হয়ে উঠবে এবং অনেক ইনফরমেশন, সেন্টেন্স স্ট্রাকচার, নিউ ওয়ার্ড তোমরা জানতে পারবে এবং সর্বোপরি ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা দেখব যে প্রথম লাইনটি আছে রাখাল বললে, অর্থাৎ রাখাল বলেছিল বা বলল, আগে সে তো 7 ক্রোশ হবে। তো এই যে ক্রোশ কথাটা একটা সংস্কৃত শব্দ এবং এই ক্রোশ কথার অর্থ হলো কি নিয়ারলি 2 মাইল, অর্থাৎ প্রায় 2 মাইল। তো এখানে আমাদের কত দ্রুত সেটা জেনে লাভ নেই, তবুও আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য এটা লিখলাম। তো চলো আমাদের মেন টপিক যেটা আমরা সেটা শুরু করব। তাহলে প্রথমে বলবো যে রাখাল বলল, অর্থাৎ কি দ্য শেফার্ড বা কি বলবো কাউহার্ড, অর্থাৎ রাখাল। দ্য শেফার্ড সেইড, অর্থাৎ রাখাল বললে, কি বললে বা বলল আজ্ঞে, তাহলে কি ইয়েস, আজ্ঞে বা হ্যাঁ, সে তো 7 ক্রোশ হবে, অর্থাৎ সে তো 7 ক্রোশ হবে বলতে এখানে কিন্তু আমরা এখানে কিন্তু ফিউচার টেন্স দেখতে পাচ্ছি। ফিউচার টেন্সের এবং কন্ডিশনাল সেন্টেন্স বোঝাচ্ছে। হবে অর্থাৎ উইল বি বা শ্যাল বি ব্যবহার করা হবে। তাহলে কি ইয়েস ইট উইল বি, হ্যাঁ আজ্ঞে এটা তো, তাহলে ইট উইল বি কি 7 ক্রোশ, ইট উইল বি 7 ক্রোশ, তাহলে সেটা তো 7 মাইল হবে। তাহলে কি লিখলাম, দ্য শেফার্ড সেইড, অর্থাৎ শেফার্ড বললেন, শেফার্ড বা রাখাল বললেন ইয়েস আগে ইট উইল বি 7 ক্রোশ, অর্থাৎ এটা 7 ক্রোশ হবে। তো এইভাবে আমরা লিখব। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে আজ সেখানে যাবেন না। তো আজ সেখানে যাবেন না, এখানে কিন্তু আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না, সাবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইলেন্ট। তো আমরা এইভাবে বলবো, অর্থাৎ আমাদের ট্রান্সলেশনের সুবিধার জন্য বলবো আপনারা আজ সেখানে যাবেন না। তাহলে কিন্তু এবার ট্রান্সলেশনটা আমাদের কাছে আরও ইজি হয়ে যাচ্ছে, আমরা ট্রান্সলেশন আরও সহজে করতে পারবো। তো কি লিখবো যে আপনারা, অর্থাৎ ইউ উইল নট গো দেয়ার টুডে অর্থাৎ আজ। তাহলে ইউ হচ্ছে যেমন তুমি হয় তেমনি আপনারাও হয়। তাহলে কি আপনারা আজ সেখানে যাবেন না, ইউ উইল নট গো দেয়ার টুডে, আপনারা আজ সেখানে যাবেন না। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার টেন্স, আমরা এখানে ফিউচার টেন্সে সেন্টেন্সটিকে দেখতে পাচ্ছি এবং সাথে সাথে আমরা কি নেগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, আমরা বসাই প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা আমরা উইল বসাই, দেন নট বসাই, তারপরে V1, দেন আদার্স, দেন রিমেনিং, এইভাবে কিন্তু অবজেক্ট, দেন রিমেনিং, এইভাবে কিন্তু আমরা বসাই। তো এটা আমি লিখলাম এই কারণে যে অনেকে আছে যারা এখনও পর্যন্ত সেন্টেন্স স্ট্রাকচারই ঠিক করে জানে না, সুতরাং তাদের জন্য আমি প্রতিটা ক্লাসে কম বেশি লিখে দিই, তোমরা লিখে নেবে, যারা জানো না তারা লিখে নিও। এবং যারা সেন্টেন্স বুঝতে অসুবিধা হচ্ছে, সেই সেন্টেন্সের মোড, অর্থাৎ কোন মুডে বলা হচ্ছে সেটা কিন্তু আগে বুঝতে হবে, তবেই কিন্তু ট্রান্সলেশনটা তোমরা ইজিলি পারবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, পরের বাক্যটি বলা হয়েছে যে পথে ভীষ্ম হাটের মাঠ, কি বলা হয়েছে, পথে ভীষ্ম হাটের মাঠ, তার কাছে শ্মশান। তো এখানে কিন্তু আমরা ভার্ব দেখতে পাচ্ছি না, ভার্ব কিন্তু সাইলেন্ট। তো কি আমরা বলবো যে সেখানে বা পথে ভীষ্ম হাটের মাঠ আছে, পথে ভীষ্ম হাটের মাঠ আছে, তার কাছে শ্মশান আছে, তাহলে কিন্তু এবার বাক্য দুটো পরিপূর্ণ হলো, কারণ ভার্ব ছাড়া বাক্য তৈরি হয় না। তাহলে আমরা কি লিখব, যে যেহেতু এখানে কোনো কারো ব্যক্তিগত নয়, সেই কারণে কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি, ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর ইন্ট্রোডাক্টরি দেয়ারের অর্থ কি, সেটা হচ্ছে অব্যক্তিগত। যখন কোনো জায়গাকে ইন্ডিকেট করে অথচ সেটা কারো ব্যক্তিগত নয়, তখন কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি। তাহলে কি শুরু করব, যে দেয়ার ইজ এ ফিয়ার, সেখানে একটা ভয় রয়েছে,
সেখানে বিশ্ব হাটের মাঠ রয়েছে, তাহলে কি লিখব? দেয়ার ইজ, সেখানে বিশ্ব হাটের মাঠ আছে, তাহলে দেয়ার ইজ এ ফিল্ড। দেয়ার ইজ এ ফিল্ড, সেখানে একটা মাঠ আছে, কি? দেয়ার ইজ এ ফিল্ড নেমড, অর্থাৎ নামে, নেমড হচ্ছে নামে, তো দেয়ার ইজ এ ফিল্ড নেমড কি? বিশ্বহাট। বিশ্বহাট, বিশ্বহাট নামে, তারপরে কি বলা হয়েছে? তো এখানে কিন্তু পথে, তাহলে আমরা পথে কথাটা এখানে লিখে নিই, অন দ্য ওয়ে, সরি, এটা আমরা ঠিক এইভাবে লিখব যে পথে বিশ্বহাটের মাঠ আছে। তাহলে আগে আমরা পথে কথাটা লিখে নেব, তাহলে কি? অন দ্য ওয়ে, অর্থাৎ পথে কি? বিশ্বহাটের মাঠ আছে, তাহলে পথে, তারপর লিখব দেয়ার। দেয়ার ইজ এ কি? ফিল্ড। দেয়ার ইজ এ ফিল্ড নেমড, কি নামে? সেটা হচ্ছে বিশ্বহাট। বিশ্বহাট, তো বিশ্বহাট নামে একটা মাঠ আছে, তাহলে অন দ্য ওয়ে দেয়ার ইজ আ ফিল্ড নেমড বিশ্বহাট, সেটা কোথায় আছে? বিশ্বহাট। আর তার কাছে একটি শ্মশান আছে, তাহলে লিখব নিয়ার ইট, অর্থাৎ তার কাছে, বা এই যে বিশ্বহাট তার মাঠ তার কাছে, নিয়ার ইট, তারপরে লিখব কি? নিয়ার ইট দেয়ার ইজ এ, তো এটাও যেহেতু শ্মশানটি কারো অধিকারে নয়, সেই কারণে লিখব নিয়ার ইট দেয়ার ইজ এ কি? ক্রিমেটরি। ক্রিমেটরি, অর্থাৎ সেখানে একটা শ্মশান আছে, বা বুরিয়াল গ্রাউন্ডও বলতে পারো, বুরিয়াল গ্রাউন্ড, বা এটা ক্রিমেটোরিয়ামও বলে, ক্রিমেটোরিয়াম। তো এই ওয়ার্ডগুলি তোমরা লিখে নিও, তোমরা এইভাবে লিখতে পারো। তাহলে কি হলো সমস্ত সেন্টেন্সটা? কি? অন দ্য ওয়ে, পথে, দেয়ার ইজ এ ফিল্ড নেমড বিশ্বহাট, বিশ্বহাট নামে একটি মাঠ আছে, নিয়ার ইট, তার কাছেই কি রয়েছে? দেয়ার ইজ এ ক্রিমেটরি, সেখানে একটি শ্মশান রয়েছে, বা বুরিয়াল গ্রাউন্ড, বা বলতে পারো ক্রিমেটোরিয়াম। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নিও এবং সেন্টেন্সটা তোমরা এইভাবে লিখে নিও। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি? সেখানে ডাকাতের ভয়। তো সেখানে আছে ডাকাতের ভয়, বা সেখানে হয় ডাকাতের ভয়, বা সেখানে ডাকাতের ভয় আছে, এখানে এটাও লিখলেও হবে। তো চলো আমরা কি লিখব, বা আমরা কিভাবে লিখব সেন্টেন্সটি দেখি। তো এখানে কিন্তু আমরা সিম্পল কি? প্রেজেন্ট টেন্সেই দেখতে পাচ্ছি, এবং সেটা কন্ডিশনাল সেন্সেই, কন্ডিশনাল সেন্সই বা কন্ডিশনাল মুড এখানে কাজ করবে, কারণ আছে অর্থে বোঝাচ্ছে, এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না। তা চলো আমরা সেইভাবে লিখি। তাহলে কি লিখব? যে দেয়ার ইজ এ ফিয়ার, অর্থাৎ এখানে একটা ভয় আছে, বা সেখানে একটা ভয় আছে, কি? অফ রবার্স, ডাকাতদের। তাহলে দেয়ার ইজ এ ফিয়ার অফ রবার্স, ডাকাতদের, কি? ইন দ্যাট প্লেস, ওই জায়গাতে, ইন দ্যাট প্লেস, অর্থাৎ ওই জায়গাতে ডাকাতের একটা ভয় আছে। বা আমরা বলতে পারি দেয়ার ইজ এ কি? হরর। দেয়ার ইজ এ হরর, সেখানে একটা ভয় আছে, অফ রবার্স ইন দ্যাট প্লেস। বা আমরা বলতে পারি দেয়ার ইজ এ ফ্রাইট, দেয়ার ইজ এ ফ্রাইট অফ রবার্স ইন দ্যাট প্লেস। বা আমরা বলতে পারি দেয়ার ইজ এ ফিয়ার অফ, আচ্ছা, রবার্টস যেমন হয় তেমন বন্ডিটসও হয়, বন্ডিটস, অর্থাৎ ডাকাতের ভয় আছে। বা আমরা কি বলতে পারি? মব স্টার্স, মব স্টার্স, অর্থাৎ ডাকাত। বা আমরা এটাকে বলতে পারি কি? মস ট্রুপার্স, মস ট্রুপার্স, অর্থাৎ ডাকাত দল বা ডাকাতের। তো এই সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, ওয়ার্ডগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই ওয়ার্ডগুলিও তোমরা লিখে নেবে, এবং এর দ্বারা তোমরা কিন্তু কি? তিনটে করে তোমরা কিন্তু অল্টারনেট থ্রি টাইপসের অল্টারনেট সেন্টেন্স তৈরি করে নিতে পারো, যার যেটা সুবিধা, যার যেমন খুশি, অর্থাৎ যখনই যেটা মনে পড়বে সেটা দিয়ে তোমরা ট্রান্সলেশনের এই প্যাসেজগুলি করে নেবে। কারণ ট্রান্সলেশনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু গ্রামাটিক্যাল রুল ফলো করলেই হবে, এবং যে ভাব, সে ভাবটাকে প্রকাশ করতে পারলেই হবে। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি রয়েছে কি? পরের বাক্যটি আমরা দেখতে পাবো যে ডাক্তার বললেন, কি? ডাক্তার বললেন, তো এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি, বললেন বাবা রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তাহলে কি? দ্য ডক্টর সেইড, দ্য ডক্টর সেইড, অর্থাৎ ডাক্তার বললেন। তো এখানে আমরা ডবল ইনভার্টেড কমা শুরু করব, বাবা অর্থাৎ ফাদার কি? রোগী কষ্ট পাচ্ছে, ফাদার, দ্য পেশেন্ট ইজ ইন কি? ট্রাবল।
দ্য পেশেন্ট ইজ ইন ট্রাভেল, অর্থাৎ পেশেন্টটি কষ্ট পাচ্ছে বা সমস্যায় রয়েছে, আমাকে যেতেই হবে। তাহলে কি আমাকে যেতেই হবে, তাহলে আই হ্যাভ টু কিছু করতে হবে সেরকম যদি বোঝায় তাহলে কিন্তু আমরা হ্যাভ টু কথাটি ব্যবহার করি। আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতেই হবে। তো দ্য ডক্টর সেইড, ফাদার বাবা, দ্য পেশেন্ট ইজ ইন ট্রাভেল, আমরা বলতে পারি দ্য পেশেন্ট ইজ ইন ট্রাভেল, বা আমরা বলতে পারি দ্য পেশেন্ট ইজ ইন পেন অর্থাৎ তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, বা আমরা বলতে পারি দ্য পেশেন্ট ইজ ইন অ্যাগনি, অর্থাৎ তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, একই রকমভাবে বলতে পারি। তো চলো যেটা সুবিধা হবে তোমরা সেভাবে বলতে পারবে, অথবা এভাবে লিখতে পারো যে দ্য ডক্টর সেইড ফাদার দ্য পেশেন্ট ইজ সাফারিং, অর্থাৎ ভুগছে বা কষ্ট পাচ্ছে, দ্য পেশেন্ট ইজ সাফারিং। তো যেটা তোমাদের খুশি সেইভাবে তোমরা লিখবে, কোনো সমস্যা নেই। দ্য পেশেন্ট ইজ সাফারিং, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতেই হবে। তো আমরা হ্যাজ টু বা হ্যাভ টু কখন ব্যবহার করি? আমরা হ্যাজ টু বা হ্যাভ টু কখন ব্যবহার করি? অর্থাৎ ভবিষ্যৎকালে, তোমরা এটা লিখে নিও, ভবিষ্যৎকালে কোনো কাজ করতে হবে বোঝায়, ভবিষ্যৎকালে কোনো কাজ করতে হবে বোঝায়, তখন কিন্তু আমরা এই হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করি। যেমন আমাকে বাজারে যেতে হবে, তাহলে কি বলবো যে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, তাহলে কি লিখলাম যে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। তো এখানে কেন দুটো টু বসিয়েছি অনেকের প্রশ্ন হতে পারে। এখানে হ্যাভ টুর একটা টু এবং গো টু অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে যাওয়া বোঝালে টু ব্যবহার করা হয়। তো সেই কারণে আমি লিখলাম যে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতেই হবে বা আমাকে বাজারে যেতে হবে। তো এইভাবে তোমরা বুঝে কিন্তু ট্রান্সলেশন করবে। আর কোনো সমস্যা থাকলে বা ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, তিলপনি খালের ধারে যখন পালকি এলো। তো এখানে যখন কথাটা আছে, অর্থাৎ এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো যখন তখন এইভাবে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। তিলপনি খালের ধারে যখন পালকি এলো, রাত্রি তখন 10টা বেজেছিল, আমরা এরকমটাই লিখব। তাহলে আমরা প্রথমে যখন দিয়ে শুরু করব। বাংলায় আমরা যখন লাস্টে আনলেও এটা ইংলিশে কিন্তু আমাদের প্রথম আনতে হয়। তখন আমরা কি হোয়েন দিয়ে শুরু করি। তাহলে কি লিখব, ওয়েন দ্য পালকি অ্যারাইভড মানে কি অ্যারাইভড অর্থাৎ পৌঁছালো। ওয়েন দ্য পালকি অ্যারাইভড কোথায়? তিলপনি খালের ধারে, নিয়ার দ্য তিলপনি ক্যানেল হচ্ছে খাল। তাহলে ওয়েন দ্য পালকি অ্যারাইভড, বা আমরা এটাকে রিস্টও বলতে পারি, রিস্ট পৌঁছালো, বা আমরা প্রসিডেডও বলতে পারি। তাহলে ওয়েন দ্য পালকি arrived near the তিলপনি ক্যানেল, বা when the পালকি reached near the তিলপনি ক্যানেল, অর্থাৎ তিলপনি খালের কাছে পৌঁছালো কি তখন। এবার লিখব তখন, অর্থাৎ কমা দিলাম। এবার লিখব ইট ওয়াজ এটা ছিল বা তখন ছিল, তখন ছিল রাত্রি 10টা। ইট ওয়াজ 10 o'clock at night, এটা ছিল রাত্রি 10টা। ইট ওয়াজ 10 o'clock at night, এটা ছিল রাত্রি 10টা বাজে বা 10টা। তো এইভাবে তোমরা লিখবে। এবং এখানে কিন্তু তোমরা দুরকমভাবে সেন্টেন্স তৈরি করতে পারো, একটা রিস্ট দিয়ে একটা অ্যারাইভ দিয়ে তৈরি করতে পারো। আর এখানে পালকি যেমন আমরা কি বলি, প্যালানকুইন বলি, যেমন কি প্যালানকুইন, তেমনি আমরা কিন্তু এটাকে গোকার্ট বলি, আমরা কিন্তু এটাকে পালকি বলি, আমরা আবার এটাকে পালকিও বলি। তো এই সব রকমভাবে লেখা যায়, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেভাবে লিখো। আর এগুলি কিন্তু তোমরা খাতায় লিখে নিও, এক্সট্রা ওয়ার্ডগুলো খাতায় লিখে নিও, ভোকাব ইনক্রিজ করার জন্য অবশ্যই লাগবে এবং বারবার প্র্যাকটিস করার জন্য অবশ্যই লাগবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা পড়ে গেল। তো এখানে কিন্তু সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে যে ডাক্তারের বাক্সটা, আর এই যে পড়ে গেল কি গেল পড়ে, অর্থাৎ পড়ে গেল, বাক্সটা গেল পড়ে, বা এই যে পড়ে গেল, এখানে কিন্তু V2, অর্থাৎ এটা কিন্তু ভার্ব, অর্থাৎ মেন ভার্ব এটা, এবং এটা হচ্ছে সাবজেক্ট। আর কি বাঁধন আলগা হয়ে এটাকে আমরা কি, এটা যেহেতু ইনকমপ্লিট, আলগা হয়ে কথা ব্যবহার করা হচ্ছে, এটা কমপ্লিট নয়, তো ইনকমপ্লিট, অর্থাৎ এটাকে আমরা পার্টিসিপল করে নেব এবং পালকির ছাদ থেকে এটা আমরা অবজেক্ট করে নেব। কোথা থেকে? পালকির ছাদ থেকে।
বা এটা আমরা রিমেনিংও আদার্সও বলতে পারি। তাহলে আমরা এবার সাবজেক্টে নিয়ে আসবো কি ডাক্তারের বাক্সটা, তাহলে কি বলবো দ্য ডক্টরস বক্স, অর্থাৎ ডাক্তারের যে বাক্সটা, দ্য ডক্টরস বক্স ফেল হচ্ছে পড়ে গেল, এই যে গেল পড়ে বা পড়ে গেল এটাকে কিন্তু আমরা ফল হচ্ছে পড়ে যাওয়া, সেটাকে কিন্তু আমরা করে দিলাম ফেল, অর্থাৎ V2 পড়ে গেল। তাহলে কোথা থেকে? ফ্রম দ্য রুফ অফ দ্য পালকি, অর্থাৎ পালকির ছাদ থেকে পড়ে গেল। ফ্রম দ্য রুফ অফ দ্য পালকির ছাদ থেকে পড়ে গেল, বা আমরা বলতে পারি যে ফ্রম দ্য টপ অফ দ্য পালকির ছাদ থেকে পড়ে গেল। কি কারণে পড়ে গেল? সেটা হচ্ছে বিং দ্য নট, অর্থাৎ বাঁধনটা কি লুজ হওয়ার কারণে, বিং দ্য নট লুজ, অর্থাৎ যে বাঁধনটা ছিল সেটা হচ্ছে লুজ বা আলগা হয়ে যাওয়ার কারণে। তো এখানে হওয়াই, অর্থাৎ বিং দ্য নট লুজ, বাঁধনটা আলগা হওয়াই আমরা এইভাবে লিখলাম। তো নটকে আমরা কিন্তু আবার বাইন্ডিংও বলতে পারি, বিং দ্য বাইন্ডিং লুজ, অর্থাৎ বাঁধনটা আলগা হওয়াই, বা এই যে ফল বা ফেল আমরা যেটাকে লিখলাম এটা কিন্তু আমরা ড্রপডও বলতে পারি, অর্থাৎ পড়ে যাওয়া, পড়ে গেল। তো ড্রপ দিয়েও তোমরা লিখতে পারো, ফেল দিয়েও লিখতে পারো। আর এখানে লুজের জায়গায় কিন্তু আমরা স্লাকও লিখতে পারি, অর্থাৎ এটা শিথিল হয়ে যাওয়ায় বা আলগা হয়ে যাওয়ায় বাক্সটা পড়ে গিয়েছিল। তো যেটা তোমাদের ইচ্ছা, এই এক্সট্রা ওয়ার্ডগুলো তোমরা কিন্তু লিখে নেবে, এগুলি তোমাদের অনেক প্রয়োজন, অনেক কাজে দেবে। আর যত বেশি, আমি প্রতিটা ক্লাসে বলি, যত বেশি ভোকাব ইনক্রিজ করবে তত বেশি কিন্তু তুমি ট্রান্সলেশনে দক্ষ হয়ে উঠবে। তো চ্যানেলটিতে যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো, এবং এইভাবে আমি তোমাদের প্রতিনিয়ত ক্লাস দিয়ে থাকবো, এবং তোমরাও আমাকে এইভাবে সাপোর্ট করে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো বেশি বেশি করে। চলো, ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ক্লাসে।